তাহলে সমাজবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের সকলকেই স্বাগত জানাই। গতকাল আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম সমাজবিজ্ঞানের যে শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের 3টি অধ্যায়। আসলে যদিও একদিনে 3টে অধ্যায় কভার করা সম্ভব নয়, সেই কারণে আজকে আবারও সেই 3টি চ্যাপ্টারই পুনঃ পর্যালোচনা করব এবং তোমাদের কোশ্চেনগুলো সমাধানের চেষ্টা করব যতটুকু পারি আমি। তো এখানে একটা কোশ্চেন এসছে যে তোমার এমিল ডুরখেইমের যান্ত্রিক সম্বন্ধযুক্ত এবং আঙ্গিক সম্বন্ধযুক্ত সমাজ ব্যবস্থা। এখন এটা মূলত এমিল ডুরখেইমের অর্থাৎ সমাজবিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে, ওই দ্বিতীয় চ্যাপ্টারে দ্বিতীয় কি তৃতীয় চ্যাপ্টার এটা অবশ্য আমার খেয়াল নাই, সম্ভবত হ্যাঁ তৃতীয় চ্যাপ্টার। ওই তৃতীয় চ্যাপ্টারে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের যে অবদান, ওই অবদান সম্পর্কে অর্থাৎ সমাজবিজ্ঞানীদের মতবাদ এবং অবদান, এই চ্যাপ্টারেই এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে উনি সমাজকে 2টা ভাগে বিভক্ত করেছেন, মানে শ্রম বিভাজন করেছেন 2টা ভাগে। একটা হচ্ছে যান্ত্রিক সংহতি আর একটা হচ্ছে জৈবিক সংহতি। এখন যান্ত্রিক সংহতি, যান্ত্রিক মানে কি? যন্ত্র, তাই তো? যন্ত্র থেকে তো যান্ত্রিকতা এসছে, তাই না? তো এই যান্ত্রিক সংহতিটা হচ্ছে আদিম সমাজকে বোঝাইছে। যান্ত্রিক সংহতিটা আদিম সমাজকে বোঝানো হয়েছে। কিভাবে? নাম দিল যান্ত্রিক অথচ হলো আদিম সমাজ। এটাও তো একটা প্রশ্ন, আমাদেরও তো এটা মানে মনে খটকা লাগতো আমরা যখন পড়ছি, এগুলো পড়ছি আমরা অনার্সে। তো স্বাভাবিকভাবে এটা না বোঝারই কথা। তো শেষে দেখা গেল যে ঘেটে ঘেটে খুব সহজেই বিষয়টা অনুধাবন করা সম্ভব। তাহলে যান্ত্রিক সংহতিটা বলা হচ্ছে আদিম সমাজকে এই কারণে, আসলে আদিম সমাজে কিন্তু মানুষের মধ্যে তেমন কোনো শ্রম বিভাজন ছিল না, মানুষের মধ্যে তেমন কোনো বিভেদ ছিল না। মানুষ কি করত? সবাই মিলে একসাথে কাজ করত, একসাথে কাজ করে যে উপার্জন করত সেই উপার্জনে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাত। তাহলে এখানে যান্ত্রিকতার ব্যাপার আসলো কেন? যন্ত্রে কি হয়? যন্ত্রের ক্ষেত্রে মনে করো আমার এই ফ্যানটা ঘুরতেছে, আচ্ছা কিছুই দরকার নেই, আমার এই যে ক্যামেরা চলতেছে, তাই না? তো এই ক্যামেরা এখানে যে লাইভ হচ্ছে বা আলোচনা হচ্ছে, এখান থেকে মনে করো এই নাটটুকু আমি খুলে ফেললাম, বা এই নাটটা নাই, এই নাটটা পড়ে গেছে। পড়ার পরে এই স্ট্যান্ডটা কিন্তু অচল হয়ে যাবে, ওই স্ট্যান্ডটার কার্যকারিতাটা শেষ হয়ে যাবে ওই একটা নাটের অভাবে। তার মানে একটা নাটের অভাবে একটা যন্ত্র, দেখা যাচ্ছে বড় কোটি কোটি টাকার একটা যন্ত্র, সামান্য একটা নাট দুর্বল হয়েছে বা একটা নাট নষ্ট হয়ে গেছে বা ছোট্ট একটা পার্টস নষ্ট হয়েছে, টোটাল ফ্যাক্টরিটা বন্ধ। এটা আদিম সমাজের সাথে তুলনা করা হয়েছে এই কারণে যে আদিম সমাজে যেহেতু সবাই মিলেই কাজ করত, যদি খাবার পেত তাহলে সবাই মিলে খেত, যদি খাবার না পেত তাহলে সবাই না খেয়ে থাকতো। তার মানে যদি ওখানে তোমার একটা কোনো কিছুর ঘাটতি হতো তাহলে টোটাল সমাজটাই অচল হয়ে যেত। যেহেতু সবাই একসাথে ছিল, সেখানে যার যার তার এরকম ব্যবস্থাটা ছিল না, ওই জন্য এই সমাজকে বলা হয়েছে যান্ত্রিক সংহতির সমাজ। সংহতি কিন্তু বলেছে ওখানে, যান্ত্রিক সংহতি মানে যন্ত্রের মতো সংহতি।
একটা যন্ত্র যেরকমভাবে সংহতি প্রকাশ করে, যে সব 10-20টা নাট মিলে, কয়েকটা যন্ত্র মিলে, কিছু চুম্বক মিলে, কিছু অন্যান্য সামগ্রী মিলে একটা যন্ত্র তার কার্যকারিতা প্রতিফলন ঘটায়, তার একটা ঘাটতি হলেই টোটালটা অফ হয়ে যায়। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এই সমাজকে বলা হচ্ছে যান্ত্রিক সংহতির সমাজ। আচ্ছা, আর হচ্ছে জৈবিক সংহতি। এই জৈবিক সংহতিটা হচ্ছে বর্তমান সমাজকে বোঝায়। বর্তমান সমাজকে বোঝায় মানে শুধু এতটুকুই বুঝতে হবে যে জৈবিক মানে হচ্ছে বর্তমান সমাজকে বোঝাচ্ছে, ইঙ্গিত করতেছে, আর যান্ত্রিক বলতে আদিম সমাজকে ইঙ্গিত করতেছে। তাহলে এখনও তুমি বোঝো যে জৈবিক সংহতি বর্তমান সমাজকে কেন বলছে। এটা তুলনা করা হয়েছে মানুষের শরীরের সাথে। এই সমাজটাকে তুলনা করা হয়েছে কার সাথে? মানুষের শরীরের সাথে। তো মানুষের শরীরের সাথে যে তুলনা করা হলো, মানুষের শরীর কেমন? মানুষের শরীরটা হচ্ছে কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তৈরি না? 4টা পা আছে মানুষের, 2টা পা না? তাহলে 2টা পা আছে। তারপরে আছে কি, 2টা চোখ আছে, হার্ট আছে, কিডনি আছে, লিভার আছে, তাই না? তারপরে তোমার চক্ষু আছে, মাথা আছে, নাক আছে। তাহলে এই যে যন্ত্রগুলো রয়েছে, এর মধ্যে দেখা গেল একজনের পা নাই, কি একজনের চোখ নাই, কি একজনের 2টাই পা নাই বা 2টা চোখ নাই। এখন বিষয় হলো সেই মানুষটা কি অচল কি না। সেই মানুষটা, একটা চোখ নাই যার, সে চলতেছে না সমাজে? চলতেছে না? 2টা চোখ নাই, সে আরো স্পিডে চলতেছে। তার আয় কত তার কোনো ঠিক ঠিকানা নাই। শুধু বাজারে যে গোশ দিতে পারলে হয়, মার পার ধারে যদি যাওয়া যায় তাহলে মা তাড়াতাড়ি থলের থেকে বাইর করে 10 টাকা বের করে দিয়ে দেবে, তাই না? মায়েরা তাই করে না? তাহলে সে কিন্তু অচল না। কারো হাত নাই, একটা বা 2টা হাত নাই, তারপরেও দেখা যাচ্ছে যে সে বড় ডিগ্রি অর্জন করতেছে লেখাপড়া শিখে, মুখ দিয়ে লিখে কি পা দিয়ে লিখে। এখানে বোঝাতে চাওয়া হয়েছে এটা যে বিকল্প পন্থায় তার কর্মপদ্ধতি সে পরিচালনা করতে পারছে এই জৈবিক সংহতির যুগে। এই জন্য এটা মানুষের শরীরের সাথে, দেহের সাথে তুলনা করা হয়েছে, আর যান্ত্রিক সংহতিটাকে যন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে বর্তমান যুগটা এরকম না। ধরো একজন টিচার অনুপস্থিত, তাহলে তার অনুপস্থিতিতে আরেকজন টিচারও সেই ক্লাসটা চালাই দিতে পারে যদি ইচ্ছা করে। হ্যাঁ, ঠিক এইটাই, এই উদাহরণটাই এখানে নিয়ে আসা হয়েছে তোমার জৈবিক সংহতির ক্ষেত্রে। তাহলে এই জৈবিক সংহতিটাকে আমরা যদি আসে কোশ্চেনে, তাহলে এইভাবে লিখব যে জৈবিক সংহতিটাকে মানুষের শরীরের সাথে, দেহের সাথে তুলনা করা হয়েছে। মানুষের দেহের কোনো অঙ্গ যদি হানি হয়, তারপরেও দেখা যায় যে সে বিকল্পভাবে, অন্যভাবে তার জীবন পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এটা বর্তমান সমাজের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে এই সমাজে মানুষ কোনো কিছুর ঘাটতি থাকলেও সেটা মানে বিকল্প পন্থায় তাদের কার্যক্রম পরিচালনা করে নিচ্ছে। এই জন্য এই যুগটাকে বলা হচ্ছে তোমার জৈবিক সংহতির যুগ। ঠিক আছে? আচ্ছা, এবার আর কোনো কোশ্চেন আছে কিনা দেখো তো। আর ওই যে প্রথমে যেটা ছিল ওটা কিন্তু তোমার ওই দান্ধিক যুগ, আর মাঝখানের ওগুলো অত ইম্পর্টেন্ট না। ওখানে আসলে কি ইংরেজিটাকে ভাঙাইছে, তো যার কারণে মনে হচ্ছে কঠিন।
যাই হোক, এমনি অন্য কোনো কোশ্চেন দেখো। পঞ্চম বলো, প্রশ্ন বলো। বহু হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বসো। বহু স্ত্রী বিবাহ, বহু স্ত্রী বিবাহ বলতে হচ্ছে, তোমাদের এসব ক্লাস করেছো কিনা আমি জানি না, এগুলো তো মাল্টিমিডিয়া ক্লাস হয়েছে, তো চোখের সামনে ভাষার কথা, ভেসে থাকার কথা, তাই না? তাহলে তোমরা বলো, কেউ সাদিয়া বলো, বহু স্ত্রী বিবাহটা কি? অনেক মহিলার সাথে বিবাহ বন্ধনে আমি একটা বিয়ে করলাম, কিছুদিন পর ভালো লাগলো না, ওইটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করলাম, তারপরেও ভালো লাগলো না, ছেড়ে দিলাম, আর একটা বিয়ে করলাম। এই উদাহরণটাকে কি বোঝাচ্ছ তুমি? আর কোনো আর কেউ? তাহলে তোমার সংজ্ঞায় তো সেরকম ছিল না, ওর যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে কিন্তু এরকম ছিল না ইঙ্গিত। সেইটাই, একসাথে থাকতে হবে। হ্যাঁ, কেউ মারা যেতে পারে, তাহলে যখন কোনো পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করে এবং সেই প্রেক্ষিতে যে পরিবারটা গড়ে ওঠে, সেটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার। বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার মানে বহুজন স্ত্রীকে বিবাহ করার ফলে, হ্যাঁ, আমরা যদি পারি তো তোমরা পারবে না কেন? হ্যাঁ হ্যাঁ, ওরকম তো সমাজে তেমন প্রচলন নাই, সেই জন্য দেখো না। কিন্তু আগে এটা হচ্ছে তোমার উপজাতীয় সমাজে একসময় এই ধরনের প্রথা প্রচলিত ছিল, এখন যদি থাকে খুব সীমিত আকারে আছে, তবে সব উপজাতীয়দের মধ্যে না। বসো, সব উপজাতীয়দের মধ্যে না, এটা হচ্ছে তোমার হাতে গোনা দু একটা উপজাতীয়দের মধ্যে এই প্রথাটা ছিল। এবং এই ক্ষেত্রে সিস্টেমটা ছিল এই যে সাধারণত এই মেয়েরা যদি একাধিক স্বামী গ্রহণ করে, তাহলে ওই স্বামীরা হবে আপন ভাই। এই ধরনের ইয়েটা দেখা যেত। আপন ভাই যদি না হয়, তাহলে ঘর করবে কি করে? আজকে এর বাড়ি থাকবে, কালকে আর আজকে দামোদরে থাকবে, আর কালকে যে রাড়িপাড়ায় থাকবে, ওইটা টাফ হয়, তাই না? কিন্তু যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তাই না? তো পুরুষের বাড়িতেই থাকে, কিন্তু মেয়েদের বাড়িতে তো সাধারণত খুব বেশি থাকে না। এই জন্য এইখানে দেখা গিয়েছে যে যদি এই বিবাহটা কখনো প্রচলিত ছিল, যখন সেই সময় দেখা গেছে যে যদি এই ধরনের বিবাহটা হয়েছে, তাহলে সেক্ষেত্রে হাজব্যান্ডরা আপন দুই ভাই। সুবিধা হলো এই, সম্পত্তি বাইরে যাবে না। বুঝতে পারছো? মানে আপন দুই ভাইয়ের যদি এক বউ থাকে, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সীমিত।
বিবাহ সংজ্ঞায় বলেছে একই সময় বহু স্ত্রী থাকে, কিন্তু এখানে তো একই সময়ে বহু স্বামী থাকে, এরকম সংজ্ঞা বলিনি। এরকম সংজ্ঞা নগণ্য, কিন্তু ছিল বা যদি থাকে সীমিত জ্ঞান, ওরকম সাধারণত হয় না। বহু স্বামী বিবাহটা খুব বেশি হয় না, বহু স্ত্রী বিবাহটা অহরহ প্রচলিত আছে। এটা আমি তো তোমাদেরকে এর ছবিও দেখাইছি, বহু স্বামীর ছবিও দেখাইছি, যে ওই ছবিতেই যে ফটো সেশনেই দেখা যাচ্ছে যে স্বামীরা আপন দুই ভাই, একই চেহারা। হ্যাঁ, তো এটার ওই যে বেনিফিট হচ্ছে ওইটা যে সম্পত্তি, মানে দুই ভাই যদি এক বউ থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়ে যা হবে তো সহায় সম্পত্তি তোর বাইরে যাচ্ছে না, অন্য কাউকে দেওয়া লাগছে না, আবার কামড়াকামড়ি বাড়তিছে না সম্পত্তি নিয়ে, ঠিক না? হ্যাঁ, তাহলে এইটা বাবার নাম কোনটা আছে ডিএনএ টেস্ট করে বাবার যার সন্তান তার বাবার নাম লিখুন। রুচি যদি এই হয় তাহলে বাবার নামের দরকারটা কি? বাগায় নেবে যে ঠিক আছে এর বাপের নাম তুই দিবি আর ওর বাপের নাম তুই দিবি, এগুলো তো হচ্ছে রুচির ব্যাপার, তাই না? রুচির ব্যাপার। কারণ বহু স্বামী বিবাহটা অ্যাকচুয়ালি একটা রুচিহীনতার কাজ, তাই না? বহু স্ত্রী বিবাহটা ওখানে কোনো কোনো ক্ষেত্রে রুচিহীনতা, আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে বিপদগ্রস্ত হয়ে। বিপদগ্রস্তটা হচ্ছে এক হচ্ছে সন্ততি জন্মগ্রহণ না করা, এটা একটা কারণ, অন্যতম কারণ। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াইফই হাজব্যান্ডকে সুযোগ দেয়, এটা মানে যাকে বলা হয় উত্তরাধিকারী যদি না থাকে সেক্ষেত্রে ঝামেলা হয় পরবর্তীতে। সেই উত্তরাধিকারীটা বজায় থাকবার জন্য প্রথম স্ত্রী অনেক সময় চান্স দেয়, যদিও স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না, বলে কাটতে হলাম। হ্যাঁ, কাটতে হলাম। হ্যাঁ, কালকেও আমার গন্ডগোল বাঁধিছে, গন্ডগোল না মানে মধুর গন্ডগোল। মধুর গন্ডগোল। তো মজার গন্ডগোল ওটা, ওটা এমনি মারামারি ফাটাফাটি না। আর মহিলা কলেজে যে সমস্ত মাস্টাররা চাকরি করে তাদের বউরা তো খুব টেনশনে থাকে। ইয়াং স্যার আবার সুন্দর স্যার, শুধু ইয়াং হলে তো হবে না, সুন্দর স্যার। তা আমি বললাম যে দেখো ওই না, বলতেছি যে তোমার এখানে কোনোদিন মাংস টাংস হবে না। তা বললাম মাংস হলে তো বিপদ আছে, মাংস হলে কোন সময় কোন মেয়ের চোখ লেগে যাবে, তখন তো তুমি পড়বা বিপদে। তার মূলত ইয়াং টিচার আর হচ্ছে তোমার সুন্দর টিচার। আগে তো আমাদের ওই সুন্দর সুন্দর টিচার যারা আছে তাদের পিছনে তো লাইন পড়ে যেত। হ্যাঁ, তো এখন তো সব বয়স্ক হয়ে গেছে, যার কারণে আর ওই কায়দায় লাইন। আর এখন তো যুগ হচ্ছে অন্যরকম যুগ, এখন আর মানুষের রুচির চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সব ঠিকঠাক। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে সারা রাত ফেলে চ্যাটিং করে এখন ওই কলেজে এসে মাস্টারকে দিকে তাকাতেও ভালো লাগে না, তাই না? এটা শুক্রিয়া, এটাও শুক্রিয়া, আমাদের জন্য শুক্রিয়া। আমাদের বউগুলো একটু নিশ্চিন্তে থাকে। আচ্ছা দেখো, এবার তাহলে অ্যান্সার পেয়েছো, তাই তো? বলো। এইটাই তো
বিবাহ ভিত্তিক পরিবার মানে কি? বিবাহের মাধ্যমে যে পরিবারটা গড়ে উঠতেছে সেটা। এই যে আলাদা একটা বলতেছে নাকি মনে করেন যে যখন ডিভোর্স হয়ে যায় তারপরে যেটা গ্রহণ করে যে ফার্স্ট টাইম ওইটাকে বলা যায় বহু বিবাহ বলা যায়। বহু বিবাহ ভিত্তিক পরিবার আগে যেটা হতো হচ্ছে যে একসঙ্গে একসঙ্গেই থাকে সাধারণত, এইটাকেই হচ্ছে বহু বিবাহ ভিত্তিক পরিবার বলে। হ্যাঁ, আর ওই ডিভোর্স দিয়ে যখন ইয়ে হয়ে যাচ্ছে তখন ওটার নাম হয়ে যাচ্ছে অন্য আর একটা পরিবার। ওটাই বহু। ওই সম্পর্কের মধ্যে যে একটা একটা সংসার ডিভোর্সের পর আবার আরেকটা হ্যাঁ, করতেছে হ্যাঁ, হ্যাঁ। আবার আরেকটা করতেছে তখন এই এই সম্পর্কটার কি বলবো এইটাকে ওই বহু বিবাহের মধ্যে তেমন ধরা যাচ্ছে না। ওইটার সংজ্ঞা আমাদের বই পুস্তকে আসে নাই। মনে হচ্ছে যে বহু বিবাহ বলতে যাই করতেছে না কেন সব হচ্ছে একসঙ্গে থাকা আর এই একসঙ্গে থাকার ক্ষেত্রেই এগুলোকে ইঙ্গিত করা হয়েছে এটা। সবই বর্তমান হ্যাঁ, বর্তমান। হুম হুম তারপর আর কোনো কোশ্চেন? বলো বলো। পরিবার হচ্ছে ব্যক্তির হৃদয় ব্যক্তি প্রকাশের জন্য। এটা কি স্যার? পরিবার হচ্ছে হৃদয় ব্যক্তি প্রকাশের জন্য। হৃদয় বৃত্তি হৃদয় বৃত্তি, মানে ভালো লাগে। আবেগ, ভালোবাসা। ওই বললাম না যে মধুর ঝগড়া হয়েছে। এই তো তাই। আচ্ছা, আর দেখো এবার আর কোনো কোশ্চেন থাকলে বলো। বলো 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 বলো। দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। ভিডিও হচ্ছে এখন, ওই দ্রুত বলো। তার মানে মনে হয় আর কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, তার কি কোশ্চেন শেষ? এগুলো তো ইন্ডিকেট করে নিয়ে আসতে, এ তো সময় ব্যয় করা যায় নাকি? ভিডিওতে এত সময় ব্যয় করলে তো সমস্যা। তাহলে প্রথম চ্যাপ্টার তো ছিল কি কি চ্যাপ্টার? প্রথমটা হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি, ক্রমবিকাশ বা এই সংজ্ঞা, এর প্রকৃতি, পরিধি, এগুলো সম্পর্কে আলোচনা, তাই না? তারপরে আছে কোন চ্যাপ্টার? মৌলপ্রত্যয়। তাহলে মৌলপ্রত্যয়ের মধ্যে আছে কি? সমাজ আছে, এগুলো রয়েছে। আর পঞ্চম অধ্যায়ে আছে কি? সামাজিক প্রতিষ্ঠান। গতিশীলতা। সামাজিক গতিশীলতা হচ্ছে, গতিশীলতার ইংরেজি কি দেখো তো? মোবিলিটি। এই যে মোবাইলটা কি? বহনযোগ্য। যেটা এক স্থান থেকে আরেক স্থানে বহন করা যায় সেটা হচ্ছে মোবাইল। তাহলে সোশ্যাল মোবিলিটি, সামাজিক গতিশীলতা। তো সমাজ, এগুলো তো মূলত সমাজ পরিবর্তন যেটা, সেটাকেই বোঝায়। তবে এই গতিশীলতাটা একটু পজিটিভলি ধরা হয়। পরিবর্তন তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? কিন্তু গতিশীলতাটা হচ্ছে ওই পরিবর্তনশীলতার যে মাত্রা,
বুঝতে পারছো? পরিবর্তনশীলতার যে মাত্রা, কি মাত্রায় পরিবর্তন হচ্ছে, ওইটা হচ্ছে তোমার মোবিলিটি। সামাজিক ও অসমতা। সামাজিক স্তর বিন্যাসই তো একটা অসমতা। অসমতা কি? আনইকুয়ালিটি। আনইকুয়ালিটি মানে সমান নয়। আর স্তর বিন্যাস কি? উঁচু নিচু ভেদাভেদ। তাহলে সমাজের মানুষের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্তর বা ভেদাভেদ দেখা দেয়। সেই ভেদাভেদগুলো হয় হচ্ছে বয়সের ভিত্তিতে, তার মানে কারো বয়স কম, কারো বয়স বেশি, কারো বয়স অনেক বেশি। শিক্ষার ভিত্তিতে, কেউ 5 পাস, কেউ 8 পাস, কেউ এসএসসি পাস, কেউ হচ্ছে উচ্চশিক্ষিত। তারপরে কি তোমার কি বলা হয়, লিঙ্গের ভিত্তিতে, কেউ পুরুষ কেউ মহিলা। তারপরে মর্যাদার ভিত্তিতে, কেউ কম মর্যাদার অধিকারী, কেউ বেশি মর্যাদার অধিকারী। তাহলে এই সমস্ত দিক থেকে যখন সমাজের মানুষের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ হয়, তখন সেটাকেই বলা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। আর অসমতা মানেও হচ্ছে এটা ওই প্রায় সামাজিক স্তর বিন্যাসের কাছাকাছি প্রত্যয়। তো এই স্তর বিন্যাসটা হচ্ছে সাধারণত আমাদের সমাজে ওই যে বললাম না, যে এক হচ্ছে বয়সের ভিত্তিতে দেখা যায়, তারপর সম্পত্তির দিক থেকে দেখা যায়, মান মর্যাদার দিক থেকে দেখা যায়, আর হচ্ছে কি এই যেই লিঙ্গের ভিত্তিতে দেখা যায় সাধারণত এগুলা। আর তারপরে ওই যে কিছু তো ভাগ ভাগ থাকে আর কি। কি করছে? উল্লম্ব আর আনুভূমিক কি লেখা আছে আগে পড়ো, জোরে জোরে বলবা। সামাজিক দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা উলম্ব দল ও আনুভূমিক দল। উলম্ব দলকে কি আর আনুভূমিক? উল্লম্ব কি লেখা আছে বলো, কোথায় বুঝতে পারছো না সেটা তোমাকে বুঝতে হবে। উলম্বটা কি? আমি তো সেটাই বলছি, উল্লম্বের তো ওখানে একটা বর্ণনা দেওয়া আছে, সেই বর্ণনার কোথায় তুমি বুঝতে পারছো না। বর্ণনাটা পড়তে হবে। উলম্ব দলের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তোমরা খোঁজো, এটা খোঁজো। কত অধ্যায়? উলম্ব দল হচ্ছে চতুর্থ অধ্যায় কি আছে আমাদের পরীক্ষায়? আচ্ছা, তাহলে উল্লম্ব আনুভূমিক এই সম্পর্কে আর কেউ জানো কিনা বলো, কই দেখি। এটা হচ্ছে উল্লম্ব আর আনুভূমিক। এই নাকি? এই 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 আচ্ছা, সমাজবিজ্ঞানী সরকিন সামাজিক দলকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে উল্লম্ব আর একটা হচ্ছে আনুভূমিক দল। উল্লম্ব দলের সদস্যদের মধ্যকার পারস্পরিক সম্পর্কে ক্রমোচ্চ শ্রেণী বিভাগ পরিলক্ষিত হয়। ক্রমোচ্চ মানে কি? ক্রমোচ্চ মানে কি বলো তো নাজনীন, ক্রমোচ্চ মানে কি? হ্যাঁ, ক্রমোচ্চ মানে কি? ক্রমে ক্রমে উপরের দিকে যাওয়া। আচ্ছা বসো, সবাই বসো। তো উল্লম্ব দলের সদস্যদের মধ্যকার পারস্পরিক সম্পর্কে ক্রমোচ্চ শ্রেণী বিভাগ পরিলক্ষিত হয়। উল্লম্ব দল হচ্ছে আনুভূমিক বৃহত্তর দলের ক্ষুদ্র অংশ। উল্লম্ব দলটা হচ্ছে কি আনুভূমিক বৃহত্তর দলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এর উদাহরণ হচ্ছে জাতি। এটা হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে
তোমার ওই দলের বিভাগ। হ্যাঁ, তাহলে এর উদাহরণ হচ্ছে কি জাতি, ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দলসমূহ ইত্যাদি। অপরদিকে আনুভূমিক দলের অন্তর্ভুক্ত সদস্যরা সমপর্যায়ভুক্ত। এ দলের অন্তর্ভুক্ত হচ্ছে অর্থনৈতিক শ্রেণীসমূহ যা ব্যক্তিকে সমাজে সামাজিক মর্যাদা এবং স্তর প্রদান করে। উল্লম্বটা কিন্তু একটা গাণিতিক ভাষা। উল্লম্ব একটা গাণিতিক ভাষা। অঙ্ক যারা বোঝো মোটামুটি, আমি খুব বেশি বুঝি না, তবে উল্লম্ব বলতে বোঝাই যাচ্ছে অনেকখানি পিরামিডের মতো, ক্রমে উপরের দিকে যাচ্ছে, নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। এখন এটা হচ্ছে একটা দল। এখন ওখানে তো নিচের থেকে যে উপরের দিকে যাচ্ছে, তাহলে এই একটা দল, এই একটা দল, এই একটা দল, এই একটা দল, এইভাবে। তাহলে টোটাল কিছুর এক একটা অংশ হচ্ছে তোমার এই উল্লম্ব দল। কতকগুলো উল্লম্ব দল মিলেই হচ্ছে একটা মানে পূর্ণাঙ্গভাবে তোমার কি বলে একটা দলের সৃষ্টি করতেছে পূর্ণাঙ্গভাবে। আমি আবার বলি যে এখানে বলতেছে হচ্ছে জাতি, ধর্মীয় সংগঠন আর রাজনৈতিক দল। জাতি, আচ্ছা জাতি কোথায় বসবাস করে? পৃথিবীর মধ্যে নাকি? ধর্মীয় সংগঠন কোথায় থাকে? একটা দেশের মধ্যে থাকে, একটা বিশ্বের মধ্যে থাকে, তাই না? আচ্ছা, তারপর রাজনৈতিক দল কি একটা দেশের মধ্যে থাকে না? তাহলে এখানে এই যে ভেঙে এতটুকুই বলে দিয়েছে যে উল্লম্ব দলের সদস্যদের মধ্যকার পারস্পরিক সম্পর্কে, একে অপরের সাথে সম্পর্কে ক্রমোচ্চ শ্রেণী বিভাগ পরিলক্ষিত হয় এই দলের মধ্যে। দল তো একা মিলিয়ে হয় না, একা হয় না। দল কি একা হয়? দল তো কতকগুলোর সমন্বয়ে একটা দল গঠিত হয়, তাই না? তাহলে উল্লম্ব দল হচ্ছে আনুভূমিক দলের বৃহত্তর দলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ওই যে বৃহত্তর দলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে এই যে জাতিটা হয়েছে, ধর্মীয় সংগঠনটা হয়েছে, রাজনৈতিক সংগঠনটা হয়েছে, তাহলে কি বৃহত্তম একটা কিছুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ না এগুলো? একটা দেশের মধ্যে যখন রাজনৈতিক দলগুলো হচ্ছে, তাহলে কি দেশটা হচ্ছে বড় বৃহত্তর একটা সংগঠন, ওই বৃহত্তর সংগঠনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন, এগুলো। অপরদিকে আনুভূমিক দলের অন্তর্ভুক্ত সদস্যরা সমপর্যায়ভুক্ত। আনুভূমিক দলের অন্তর্ভুক্ত সদস্যরা সমপর্যায়ভুক্ত, তার মানে হচ্ছে এখানে এ একটা লেভেল, এ একটা লেভেল, এ একটা লেভেল, আস্তে আস্তে তো কিন্তু উল্লম্ব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এ একটা লেভেল যারা, এর সমপর্যায়ভুক্ত, এরপরের লেভেল যারা, এরা সমপর্যায়ভুক্ত, তারপরের লেভেল যারা, এরা সমপর্যায়ভুক্ত। আমাদের প্রিন্সিপাল হচ্ছে একটা পর্যায়ে, অন্যান্য কলেজের প্রিন্সিপালদের সমপর্যায়। তারপরে সহকারী অধ্যাপক যারা আছে তারা কিন্তু একজন না, তারা কয়েকজন, তাহলে তারা একটা লেভেলে। প্রভাষক যারা, তারপরে আছে কি সিনিয়র প্রভাষক, তারা একটা লেভেলে আছে। আবার জুনিয়র প্রভাষক যারা, তারা একটা লেভেলে আছে। কর্মচারী যারা, তারা একটা লেভেলে আছে। তাহলে এখানে যে যেখানে আছে সেখানে থাকবে কি সমপর্যায়ভুক্ত, মানে যার লেভেলে তারা, ওই দলের সদস্যরা হচ্ছে কি সমান সম্মানের অধিকারী, তাই বলছে। আচ্ছা, আর কোনো বইতে আছে কিনা এটা দেখো তো, থাকতে পারে। অক্ষরপত্রে নেই, লেকচারেও নেই, অক্ষরপত্র আছে কারো? হ্যাঁ, এগুলো হচ্ছে ভাষাগত ব্যবহার, আসলে কিছুই না। কই সময়োচিত, অ্যাক্সিডেন্টাল গ্রুপ, আর হচ্ছে উদ্দেশ্য প্রণীত গ্রুপ। এর কোনো নাই, সংজ্ঞা নেই। সময়োচিত
গ্রুপ। সময়োচিত গ্রুপটা হচ্ছে হঠাৎ করে যখন কোনো একটা গ্রুপের তৈরি হয়, এটা কি কোনো উদ্দেশ্য নেই, তার কোনো উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য থাকে। একটা দল গঠন হতে গেলে তার উদ্দেশ্য থাকবে। ওই জায়গায় আরেকটা দেশে সময়োচিত আর উদ্দেশ্যমূলক দেওয়ার কারণ কি? উদ্দেশ্যমূলক মানে সেটা হচ্ছে একেবারে শুধু পিওর উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। কোনো দলই কোনো উদ্দেশ্য ছাড়া গঠিত হয় না। এটা তো দলের সংজ্ঞাতেই আছে যে দল হচ্ছে এমন একটা গ্রুপ, এমন কত কিছু লোকের সমষ্টি যারা কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা মিলিত হয় বা সংগঠিত হয়। তাহলে এখানে সময়োচিত দল হচ্ছে অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্ট হয় কি? হঠাৎ করে না? তাহলে হঠাৎ করে যে এরকম যদি কোনো দল সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাক্সিডেন্টাল গ্রুপ। কিভাবে হয় এটা বলো, উদাহরণ দাও। ভাবো, উদাহরণ দাও। যাযাবররা হঠাৎ করে এক এক জায়গায় যায়, মানে ওরা তো হঠাৎ করে মিলিত হয় নাই। ওরা তো যখন থাকে সব একসাথেই থাকে, আরেক জায়গায় গেলে একসাথেই যায়। ওটা তো অ্যাক্সিডেন্টলি হচ্ছে না। এটা রাস্তায় তুমি যাচ্ছ, যেতে যেতে দেখলে হঠাৎ করে একজন ভ্যানের থেকে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে। তাহলে অ্যাক্সিডেন্ট করলো বা পড়ে গেল, ঠ্যাং ভেঙে গেল, এবার ও কি নিজে নিজে ওঠে কখনো? সেই সময় কি হয়? তাহলে সবাই মিলে হঠাৎ করে ওই সময় কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে যায় তাকে রক্ষা করার জন্য, অ্যাক্সিডেন্টাল গ্রুপ। আর কি? নরবংশগত গোষ্ঠী। বংশ বলতে তো তোমার কুকুর ছাগলেরও বংশ বোঝায়, তারপরে মানুষেরও বংশ বোঝায়। আর নরবংশ, নর মানেই হচ্ছে মানুষ, মানুষের বংশ। আর কোনো কোশ্চেন? তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি সামান্য দু একটি টুকটাক শব্দ ছাড়া মোটামুটি আমাদের আলোচনা কমপ্লিট হয়েছে, তাই না? স্যার এই যে পাইছি স্যার, কি পাইছো? ওই যে লম্বিকা লম্বিক গতিশীলতা, এই যে ওটা কোন চ্যাপ্টারে আছে? কই দেখি। এটা গতিশীলতা, এই যে আপনি স্যার এখানে উদাহরণ দিয়ে আসছেন। আনুভূমিক গতিশীলতা একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া আসাকে অনুভূমিক গতিশীলতা বলা হয়। এ ধরনের গতিশীলতায় ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু সামাজিক অবস্থান বা মর্যাদার কোনো পরিবর্তন হয় না। আমাদের সমাজে বিশেষ করে বিবাহসূত্রে মেয়েদের এরূপ গতিশীলতা হয়ে থাকে। আনুভূমিক গতিশীলতা এখানে মানে একটু সহজে আমি বুঝাই দেব যে একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া আসাকে আনুভূমিক গতিশীলতাটা বলে। এ ধরনের গতিশীলতায় ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু সামাজিক অবস্থান বা মর্যাদার কোনো পরিবর্তন হয় না। ধরো একজন ব্রাহ্মণ, সে ব্রাহ্মণ, তাহলে তার কিন্তু একটা সামাজিক মর্যাদা আছে। এবার সে ব্রাহ্মণ থাকলো, এবার কি করলো? এবার হয়তো সমাজের একটা পিয়নের চাকরি পেল, সেক্ষেত্রে তার অবস্থানের কিন্তু পরিবর্তন হয়েছে, বাট তার যে সামাজিক মর্যাদাটা ব্রাহ্মণ থেকে কিন্তু সে বিচ্যুত হয় নাই। বুঝতে পারছো? তারপরে এখানে এই যে মেয়েদের উদাহরণ দিয়েছে একটা,
যে আমাদের সমাজে বিশেষ করে বিবাহসূত্রে মেয়েদের এরূপ গতিশীলতাটা দেখা যায়। এক ফ্যামিলিতে ছিল আর এক ফ্যামিলিতে এসছে, শুধু অবস্থানটা চেঞ্জ হয়েছে, কিন্তু মেয়ে ছেলে হয়ে যায় নাই। এক জায়গার মেয়ে আর এক জায়গার বউ হয়েছে, অবস্থান বা মর্যাদাটা কিন্তু প্রায় সমান থাকছে। এটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। গতিশীলতাটা বলা হচ্ছে যেহেতু স্থান চেঞ্জ করেছে সেই জন্য গতিশীলতা বলা হয়েছে। আর উল্লম্বী বা লম্বিক গতিশীলতাটা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে উঁচু বা নিচু স্তরে ব্যক্তির স্থায়ীভাবে গমন। উঁচু বা নিচু স্তরে ব্যক্তির স্থায়ী গমন। এক্ষেত্রে কেউ নিচু থেকে উঁচু স্তরে উঠতে পারে, আবার কেউ উঁচু থেকে নিচু স্তরে নামতে পারে। এই উঁচু নিচু শ্রেণীতে গমন মানুষের ব্যক্তি জীবনে যেমন গভীর প্রভাব ফেলে, তেমনি সমাজ জীবনেও এর প্রভাব অনেকখানি। উঁচু নিচু স্তরের গমনকে ভিত্তি করে উল্লম্বী গতিশীলতাটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, মানে একটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী। এখানে বলা হয়ে থাকে, আমরা যেটা সাধারণত বলি, 2 দিনের এই দুনিয়ায় থাকবি কতদিন, তাই না? আজ যে রাজা কাল সে ফকির। আজকে যে রাজা রয়েছে দেখা যাচ্ছে যে 50 বছর 1 বছর পর তারই গোষ্ঠীর জ্ঞাতি গোষ্ঠী সব ভিক্ষা করে খাচ্ছে। আবার আজকে যে ফকির রয়েছে, আজকে যে দেখা যাচ্ছে যে সাধারণ পেশায় রয়েছে, নিচু শ্রেণীর নিচু পেশায় রয়েছে, দেখা গেল 50 বছর পরে সে বড় বড় মিল ফ্যাক্টরির মালিক। এর উদাহরণটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের পরের যে ক্লাস সেটা শুরু হচ্ছে। আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।